মনে করো আহ এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ আধান, ঠিক আছে? এর হচ্ছে আশেপাশে এই অঞ্চল জুড়ে এক তড়িৎ ক্ষেত্র আছে, তাই না? তাইলে অন্য একটা প্লাস কিউ আধানকে যদি আমি এই ক্ষেত্রে নিয়ে আসতে চাই, তাহলে এটাও হচ্ছে ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে পরস্পর পরস্পর বিকর্ষণ করবে না? তাহলে কি মনে করো প্লাস কিউটা এখানে নিয়ে আসলাম, তাহলে সে কি এই বরাবর ঠেলবে না দূরের দিকে? হুম? হ্যাঁ ভাই। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তা এটা কি বিকর্ষণ করবে? অর্থাৎ তুমি যেখানে নিয়ে আসি সেটা কি আমাদের বিকর্ষণ করতেছে আর কি, ঠিক আছে? এইভাবে বিকর্ষণ করবে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য নিয়ে আসি। আবার মনে করো মাইনাস কিউ কে যদি রাখি, তার একটা তড়িৎ ক্ষেত্র এখানে আছে। হ্যাঁ, এখন এখানে যদি প্লাস কিউ কে নিয়ে আসি, তাহলে কি হবে? আকর্ষণ করবে, ঠিক আছে? অর্থাৎ প্লাসের ক্ষেত্রে সবসময় কি তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখাগুলো কি হবে? আহ, বের হয়ে যাবে। মাইনাসের ক্ষেত্রে কি ঢুকবে? এগুলো মনে আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, চৌম্বকের ক্ষেত্রেও এরকম বলরেখাগুলো কাজ করে, ঠিক আছে? চৌম্বকের ক্ষেত্রে মনে করো একটা, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে মনে করো সাউথ পোল। চৌম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো হচ্ছে তোমার নর্থ পোল থেকে কি সাউথ পোলের দিকে যায় আর কি। তো এই যে তোমার যে আহ, রেখাটা যাচ্ছে আর কি, কাল্পনিক রেখা, এটাকে বলা হয় চৌম্বক বলরেখা। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা যদি কোনো একটা নির্দিষ্ট একটা পৃষ্ঠের মধ্যে দেওয়া যায়, এই পৃষ্ঠটা হচ্ছে তোমার যে কোনো হইতে পারে, মনে করো বর্গাকার হইতে পারে, তারপর ত্রিভুজাকার হইতে পারে। মনে করো আমরা একটা বর্গাকার চিত্র আঁকি। আহ, এটা হচ্ছে আমার একটা বর্গাকার সারফেস, হ্যাঁ? এটা এখন কেমন করছি? মনে হয় অন করছি। হ্যাঁ, ঠিক আছে। মনে করো এই যে এই সারফেসের এই যে বরাবর, এই বরাবর হচ্ছে যতগুলা তোমার কি, এই যে এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, যতগুলা হচ্ছে তোমার চৌম্বক বলরেখা কাট করছে, এটাকে বলা হয় ওই বলরেখার এই ক্ষেত্রফলের জন্য চৌম্বক ফ্লাক্স। বুঝতে পারছো? তাহলে চৌম্বক ফ্লাক্সের সংজ্ঞা আমরা কি লিখতে পারি? চৌম্বক ফ্লাক্সের সংজ্ঞাটা হচ্ছে, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট পৃষ্ঠের মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রম করা, অতিক্রম করা মোট চৌম্বক ক্ষেত্র রেখার পরিমাণ, ঠিক আছে? একে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর এর একক হচ্ছে তোমার কি, ওয়েবার। এটা আমরা উপরে দেখছি আর কি। দেখো এখানে তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গেছে, তাহলে ফাই ইকুয়াল টু কি হবে? 5 হবে আর কি। বুঝতে পারছো? পাঁচটা বলে রেখা অতিক্রম করছে, মানে আমি তোমার একটা উদাহরণ হিসেবে বললাম আর কি। পাঁচটা যে অতিক্রম এমন না, এটা চেঞ্জ হতে পারে আর কি। বুঝা গেছে? এটা বুঝছো কিনা বলো? তাহলে চুম্বক বলরেখা রেখা দ্বারা চুম্বক ফ্লাক্স দ্বারা আসছে, তুমি কি বুঝতেছো একটু বলো তো? মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু চুম্বক ক্ষেত্ররেখা বা চুম্বক বলরেখা অতিক্রম করবো, ওইটাই হলো চুম্বক ফ্লাক্স। হ্যাঁ, চুম্বক ফ্লাক্স, ওটাকে বলে চুম্বক ফ্লাক্স। আর এই যে এইগুলা যে যাচ্ছে, এগুলোকে বলা হয় বড় লেখা।
ঠিক আছে, এই কাল্পনিক যে লাইনগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কি বলবো, বলরেখা, মানে চৌম্বক বলরেখা। আচ্ছা, তো এই ফাই আসলে কি কি উপর ডিপেন্ড করে আমরা এখন দেখবো। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল। এই বরাবর হচ্ছে তোমার কি যাচ্ছে, আহ, চৌম্বক বলরেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেমই হচ্ছে মনে করো আরেকটা চৌম্বক বলরেখা নিয়ে আসলাম। মনে করো এটার হচ্ছে বি কম, মানে তোমার চৌম্বক ক্ষেত্র কম আর কি। ঠিক আছে, মানে চৌম্বকের শক্তিটা কম, আর এখানে হচ্ছে তোমার চৌম্বকের শক্তিটাই বেশি, বি বেশি। তাহলে বি বেশি হলে বলরেখা বেশি হবে না, বলের অনেকগুলো হবে আর কি। ঠিক আছে, ধরো এখানে 4টা হয়েছে, এখানে 8টা হবে আর কি, এরকম ডাবল আর কি, মানে শক্তিশালী চুম্বক নিয়ে আসছো আর কি। এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র হচ্ছে তোমার শক্তিশালী চুম্বক নিয়ে আসছো, যেটা বলরেখা বেশি হচ্ছে। ঠিক আছে, তো একটা হচ্ছে আমরা সারফেস চিন্তা করি, মনে করি এই সারফেস, সেম এখানে একটা সারফেস আছে, মানে এখানে এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এ মানে কি বলতো, এ মানে হচ্ছে তোমার এরিয়া, এরিয়া অফ সারফেস, মানে এইটার আহ, ধরো এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া, এরিয়া অফ সারফেস। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেম কনস্ট্যান্ট। আচ্ছা, এটা একটু বেশি বড় মনে হইতেছে, আমরা একটু ছোট বানাই। তো মুছে দিলাম অনেক কিছু। ঠিক আছে, এখন মনে সমান মনে হইতেছে না। তাহলে দুইটা ক্ষেত্রে আমাদের এরিয়াটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান দিয়ে কয়টা বড় রাখা গেছে প্রথম চিত্রে, 1 নম্বর চিত্রে, এটি বলো তো লিওন। তারপর চিত্র তো মনে হইতেছে 3টা গেছে। আচ্ছা, প্রথম চিত্রে হচ্ছে 3টা গেছে। ওকে, দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা গেছে। তাহলে দেখো আহ বড় রেখা হচ্ছে প্রথম চিত্রে আমাদের এরিয়াটা সেম, দুইটা ক্ষেত্রে এরিয়াটা সেম, কিন্তু আহ এখানে চৌম্বক ক্ষেত্র বেশি হওয়ার কারণে, চৌম্বক ক্ষেত্র বেশি হওয়ার কারণে চৌম্বক বড় রেখা বেশি, এই জন্য হচ্ছে এই এরিয়া দিয়ে হচ্ছে বেশি বড় রেখা গেছে। তাহলে আমরা বলতে পারি না ফাইটা হচ্ছে এরিয়ার সমানুপাতিক, এটা বলতে পারি। এখানে তো এরিয়া তো কনস্ট্যান্ট ছিল। ও সরি সরি, ফাইটা হচ্ছে বিয়ের সমানুপাতিক, বিয়ের সমানুপাতিক বলবো আর কি, ভুল লিখছি। বলতে পারি না ফাইটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র সমানুপাতিক, মানে চৌম্বক ক্ষেত্র যত বেশি বাড়বে চৌম্বক বলয় রেখা তত বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ ভাই। ঠিক আছে, ওকে। এখন এখন আমরা হচ্ছে অন্যভাবে আবার চিন্তা করি। তো মনে করো এটা হচ্ছে নর্থ পোল, সেটা একটু বড় করে আঁকি আমরা। এটা সাউথ পোল, হ্যাঁ।
তাহলে এখানে এখন দুইটা সার্ভিস নিই, একটা ছোট সার্ভিস নিব আর একটা বড় সার্ভিস নিব। এক্ষেত্রে হচ্ছে তোমার বিটা কনস্ট্যান্ট, কিন্তু সার্ফেস দুইটা নিচ্ছি, একটা ফার্স্ট সার্ফেস একটা সেকেন্ড সার্ফেস। তাহলে ফার্স্ট সার্ফেস দিয়ে তোমার ফাই কয়টা যাচ্ছে বলো তো, আর সেকেন্ড সার্ফেস দিয়ে ফাই কয়টা যাচ্ছে? প্রথমটা দিয়ে দিতেছে দুইটা, আর পরেরটা দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা গেছে। তাহলে দেখো সার্ফেস যদি বাড়াই দিছি তাহলে আমাদের কি ফ্লাক্সটাও বাড়তেছে না যখন বি কনস্ট্যান্ট থাকে? হ্যাঁ ভাই। তাহলে আমরা লিখতে পারি না ফ্লাক্স সমানুপাতিক এরিয়া যখন বি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ফ্লাক্স সমান সমান সমানুপাতিক চৌম্বক ক্ষেত্র যখন এ কনস্ট্যান্ট থাকে, এগুলো বলা যায়? হ্যাঁ ভাই। বুঝতেছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি। ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে, তো এবং সারফেসটা একটা হচ্ছে এভাবে আঁকি, আর একটা এভাবে আঁকি। তাহলে এটা এক নাম্বার দেয়, এটা দুই নাম্বার দেয়। এখন বলো তো ফাই আর ফাই, এটা দুইটা ক্ষেত্রে হচ্ছে আমাদের বি কনস্ট্যান্ট আবার এরিয়া কনস্ট্যান্ট, দুইটা ক্ষেত্রে এরিয়া সেম। ঠিক আছে, এখন ফাই আর ফাই টুর মান চিন্তা করি কত আসে। প্রথম রাতের মধ্যে ওই চার, পরেরটাতে শূন্য। শূন্য। তাহলে দেখো, গুড, তোমার হচ্ছে শুধুমাত্র এরিয়া এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে হচ্ছে আমরা ফাই নির্ণয় করতে পারতেছি না, এখানে একটা কি তাদের মধ্যে একটা অ্যাঙ্গেলও আছে। ঠিক আছে, এখন মানে অ্যাঙ্গেলের জন্য জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা কিভাবে দেখবো আমরা? মনে করো এই এটা হচ্ছে তোমার এই সারফেসটা এইভাবে আছে তাই না? এটা হচ্ছে তোমার সারফেসের ডিরেকশনটা কোন দিকে হয় বলো তো? এটা আমি আগের চ্যাপ্টারে বুঝাইছিলাম, তুমি হয়তো ছিল না। যদি পারো, পারলে একটু বলে দাও আর কি, সারফেসের এটা তো ডিরেকশন কোন দিকে উলম্ব। হয়? হুম। এটা তো উলম্ব হবে। হ্যাঁ, সারফেসের ডিরেকশন সব সময় কি সারফেসের দিকে হয় না, সারফেসের ঠিক লম্ব বরাবর হয়। অর্থাৎ কেউ যদি দিয়ে সারফেস ডিরেকশন এদিক দিয়ে তাহলে হবে না, সারফেস ডিরেকশন হবে এটা ঠিক লম্ব বরাবর। এটাই হচ্ছে এর ডিরেকশন তাই না? হ্যাঁ। তাইলে আমরা কি বলতে পারি, এটা ডিরেকশনটা হচ্ছে এদিকে, হ্যাঁ, এ আমার ডিরেকশনটা হচ্ছে এদিকে, আর এটু ডিরেকশনটা হচ্ছে তোমার কি এদিকে। বুঝতে পারছো? তাইলে সারফেসের এখানকার ডিরেকশনের সাথে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, এটাই হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো তো প্রথম চিত্রের ক্ষেত্রে সারফেসের ডিরেকশন আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আবার দ্বিতীয় ক্ষেত্রে সারফেসের ডিরেকশনের সাথে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে যখন 0 ডিগ্রি হয় তখন হচ্ছে তোমার ফাইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হয়, আর যখন হচ্ছে 90 ডিগ্রি হয় তা ফাইটা কি হবে? মিনিমাম হবে। তাহলে দেখো শূন্য হচ্ছে সর্বোচ্চ, আর তোমার কি 90 হচ্ছে আমাদের সর্বনিম্ন। তাহলে এটা আসলে কোন ত্রিকোণমিতিক রেশিওর সমান? সাইন কস ট্যান কট সেক কোসেকের মধ্যে, মানে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে মান কমে, এটা আসলে কার বৈশিষ্ট্য?
সাইন। হুম। সাইন, সাইন জিরো মান জিরো। তুমি তো অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে মান বাড়বে আর কি। হ্যাঁ মান বাড়ে, অ্যাঙ্গেল বাড়ার সাথে মান বাড়ে, এখানে তো মান কমতেছে না অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে। আচ্ছা আমি বাড়ার কথা আচ্ছা, বলছি। হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা তাহলে আমি ভুল বলছি। দেখো সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে আমাদের মান কি বাড়তেছে, বাড়বে। ঠিক আছে। কিন্তু কজের প্রত্যেকটা ক্ষেত্রে কমে। চিন্তা করো, কজের জিরো হচ্ছে তোমার ওয়ান, কজ থার্টি হচ্ছে তোমার হাফ, কজ ফোর্টি ফাইভ হচ্ছে তোমার ওয়ান বাই রুট টু। দেখছো মান কিন্তু কমতেছে, অ্যাঙ্গেল বাড়তেছে, কজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাড়তেছে কিন্তু তোমার কি ভ্যালু কি কমতেছে, ঠিক আছে। আর সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাড়লে কি ভ্যালু বাড়ে। তাহলে এই ক্ষেত্রে কি করতেছে, অ্যাঙ্গেল কি বাড়তেছে আর ভ্যালু কমতেছে না। এবং অ্যাঙ্গেল যখন কজ 90 আসতেছে তখন কি আসতেছে, জিরো হয়ে যেতেছে। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে এটার মান জিরো হয়ে যাচ্ছে না। বুঝছো বিষয়টা। তাইলে হ্যাঁ এই ভাইয়া। ফাইটা হবে কজের সমানুপাতিক, কজের থিতার সমানুপাতিক। আর থিতাটা কি, থিতাটা হচ্ছে তোমার কি এ, তোমার সারফেসের ডিরেকশন আর চৌম্বকের ডিরেকশনের মাঝে আর কি। সারফেস ডিরেকশন সবসময় কি লম্ব কাজ করবে। বুঝছো বিষয়টা। ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে তোমার ফাই সমানুপাতিক বি যখন এ কনস্ট্যান্ট থাকে, ফাই সমানুপাতিক এ যখন বি কনস্ট্যান্ট থাকে, ফাই সমানুপাতিক কস থিটা যখন এ বি দুইটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা এভাবে না লিখে এ কনস্ট্যান্ট বি কনস্ট্যান্ট, তাহলে তিনটাকে যদি আমি একসাথে লিখি তাহলে ফাই সমানুপাতিক এ বি কস থিটা লেখা যায় না, লেখা যায়। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এটাকে যদি আমরা তুলি তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো এ বি কস থিটা, তাই না। আচ্ছা, যেহেতু বি এর মধ্যে অলরেডি আমাদের কি একটা বি, আমাদের সূত্র কি জানি, 1/4 পাই এপসিলন নট, হ্যাঁ সামথিং সামথিং আমরা জানি আর কি। বি এর একটা সূত্র আছে বিভিন্ন, তাই না। তো এটার ভিতরে অলরেডি আমাদের কি আছে, একটা কনস্ট্যান্ট ঢুকে আছে আর কি। তো এই জন্য আমি এই কনস্ট্যান্টটাকে বিজ্ঞানীরা মানে ওয়ান হিসেবে সাব্যস্ত করছে, মানে বি এর কনস্ট্যান্টের সাথে তুলনা করে মার্কস করে দিছে। এই জন্য এ বি কস থিটা লেখা যায় আর কি। তাহলে ফাই ইকুয়াল টু এ বি কস থিটা, এইখান থেকে এই সূত্রটা আসছে আর কি। বুঝছো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যেহেতু cos থিটা আসছে তাহলে অবশ্যই এটা কি ডট গুণ, ভেক্টরের ডট গুণ। তাহলে ফাই সমানুপাতিক এ বি লেখা যায়। তাহলে আমরা ফাই এর এখন যদি আমরা বাই করি একক, তাহলে কি এ এর একক আর ভি এর একক, এর একক কি হবে মিটার স্কোয়ার, ভি এর একক টেসলা, তাহলে টেসলা মিটার স্কোয়ার। তো এটা বিজ্ঞানী ওয়াইবার নিয়ে কাজ করছে, এই জন্য এক টেসলা মিটার স্কোয়ারকে এক ওয়াইবার বলা হয় আর কি। বোঝা গেছে। এই জন্য চৌম্বক ফ্লাক্সের একক ওয়াইবার বলা হয় আর কি। এতটুকু বুঝছো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাইলে আমরা একটা ম্যাথ দেখি, হ্যাঁ।
প্রশ্নটা পড়ছো? হ্যাঁ ভাই। তাহলে মনে করো এটা হচ্ছে একটা চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে, যার মান বলে দিছে 40 টেসলা, আর 3 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তাকার কুণ্ডলী। মনে করি এখানে বৃত্তাকার কুণ্ডলী এমনি আছে। এই বৃত্তাকার কুণ্ডলী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি করে রাখা আছে। বৃত্তাকার কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে, মনে করি এটা হচ্ছে চৌম্বক বৃত্তাকার কুণ্ডলীর ডিরেকশন। তাহলে এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে তোমার কি 30 ডিগ্রি। মানে বৃত্তাকার কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার কি 30 ডিগ্রি। তাহলে প্রতি ভাগে তড়িৎ ফ্লাক্স বের করো। তাহলে ফাই ইকুয়াল টু কি, এ বি কস থিটা আমরা জানি, তাই না? তাই এর মান কত? এর মান হচ্ছে তোমার এই যে বৃত্তাকার কুণ্ডলীর যে এরিয়াটা, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর এরিয়াটাকে আমরা কি পাই আর স্কয়ার লিখতে পারি না? তো পাই আর এর মান হচ্ছে তোমার কি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 3/100 হোল স্কোয়ার ইন্টু বি। বি এর মান হচ্ছে তোমার 40 দেওয়া আছে আমাদের প্রশ্নে। তাহলে এটা হচ্ছে তোমার কি 40। আচ্ছা এখন দেখো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এটা দেখতে হবে। অ্যাঙ্গেলটা মানে প্রশ্নে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা কিসের সাথে কিসের অ্যাঙ্গেল বলো তো? ভাই চুম্বক ক্ষেত্র আর কুণ্ডলীর মধ্যে অ্যাঙ্গেল। চৌম্বক ক্ষেত্রের সাথে। এখানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কিন্তু বলা নাই। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? এ বরাবর হবে না? এটা তো সারফেস। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, সরি চৌম্বক ক্ষেত্র না, সারফেসের ডিরেকশন। সারফেস কোন দিকে? এটা হচ্ছে সারফেস, তাই না? তো সারফেসের লম্বটা এই বরাবর হবে না? হ্যাঁ ভাই। এই যে এ বরাবর হবে না? তাহলে এটা যদি 30 হয় তাহলে এর কত হবে? মনে করো এটুক এটুক হচ্ছে 30, তাহলে এটা অবশ্যই কি 90 - 30, মানে 60 হবে না? বুঝছো এটা? জি ভাই, বুঝতে পারছি। এটা 60 হবে। তো এটাকে ক্যালকুলেশন করে আমাদের আনসার। তাহলে মান কত আসে একটু বলো। ভাই 0.0565। 0.0565 পরে এদের কি? ভাই এইটুকু। আচ্ছা ওয়াইবার। ওকে। আচ্ছা এখন কুণ্ডলীর পাক সংখ্যা, আচ্ছা আগের একটা কনসেপ্ট আমরা ভুলে গেছি। এটা হচ্ছে তোমার এই এই জিনিসটা, এটা হচ্ছে তোমার একটা কুণ্ডলীর জন্য, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার কি একটা কুণ্ডলীর জন্য, ঠিক আছে। যদি এন সংখ্যক কুণ্ডলী হয় তাহলে ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা হবে আর কি। এখানে এন হচ্ছে তোমার কি পাক সংখ্যা, বুঝতে পারছো? মানে আমরা তো একটা কুণ্ডলীর জন্য দেখছি আর কি। এই যে এখানে নর্থ পোল, হুম, সাউথ পোল, এদিক দিয়ে হচ্ছে আমার কি গেছে বলকে গেছে। তো এখানে বসাইছি আমরা একটা কুণ্ডলী। তো এখানে মনে করো আমি বারবার বারবার বসাই তাহলে এন সংখ্যক কুণ্ডলী হবে না? তো এটাই হচ্ছে আমার এই যে বাক সংখ্যা গুলা, বুঝতে পারছো? জি ভাই। ওকে। তাহলে এই 2 নম্বরটা কি কি হবে? 2 নম্বরটা কিছুই না, ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা। আগেরটা হচ্ছে প্রতি পাকে, এটা হচ্ছে এক কুণ্ডলীতে। তাহলে পাক হচ্ছে আমাদের কত দেওয়া আছে? 10 দেওয়া আছে না? 10 10 দ্বারা গুণ করে দিব আর কি। এখানে 10 দ্বারা জাস্ট গুণ করে দিব, মানে এই যে এই পুরো মানটা এখানে গুণ করে দেবো আর কি। তাহলে 0.565 ওয়াইবার। বুঝা গেছে?
রিয়ান বুঝছো এটা ম্যাথটা? রিয়ান রেসপন্স করো, বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আরেকটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, প্রশ্ন পড়ছো? প্রশ্নটা একটু জোরে জোরে পড়ো, শুনি। কোন স্থানে চৌম্বক ক্ষেত্র পি ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j টেসলা, ওই স্থানে এক্স জেড তলে 3 × 4 মিটার স্কয়ার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স কত? চমক প্লাস কত? চমক প্লাস আমরা সূত্র আমরা কি জানি? ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। দেখো এখান থেকে হচ্ছে, এখানে যেহেতু আমাদের ভেক্টর দিয়ে দিছে, তাহলে আমরা একটা ভেক্টর নিয়ে এসে পড়ি, ডট করে নিয়ে এসে পড়ি। তো এখানকার দেখো এর মান, বি এর মান আমরা অলরেডি আমরা জানি, 4i.3j, ঠিক আছে? কিন্তু এর মানটা আমরা জানি না। এর মান পরিবর্তে আমাদের বলে দিচ্ছে এক্স জেড তলে এত মিটার স্কোয়ার। এই যে মিটার স্কোয়ার যেহেতু আছে, তাহলে অবশ্যই এখানে এর মান আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারবো না, দেখা তো। এগুলো কি লিখতে পারি আমরা, বলো তো? এটা আসলে কোথায় আছে, একটু এটা একটু বুঝতে হইব। মানে সারফেসটা কোথায় আছে? সারফেস তো আছে এক্স জেড তলে। গুড, সারফেস আছে এক্স জেড তলে, মানে এই বরাবর। মানে হচ্ছে যদি হাইলাইটে চিন্তা করি, তাহলে এই তল বরাবর আছে, তাই না? তো সারফেসের ডিরেকশন কোন কোন দিক দিয়ে আছে? উপর দিকে না? হ্যাঁ ভাইয়া, ওয়াই বরাবর আর কি। ওয়াই বরাবর আছে। তাইলে এখানে কিন্তু আহ, এই মানটা কি আসবে বলো তো? শুধু ওয়াই বরাবর ডিরেকশনটা হবে না, 3 4 12 যে হবে না? এক্স বরাবর থাকবে না, জেড বরাবর থাকবে না। কেউ যদি এটা লেখে যে এর মান 3i+4j, এটা কিন্তু ভুল হবে। এর ডিরেকশন কোন দিকে আছে? যে বরাবর আছে। মানে এটা হচ্ছে আই বরাবর, এটা আই, এটা এটা হচ্ছে তোমার জে, এটা হচ্ছে কে। এটা এগুলো কি পড়ছিলা ভেক্টরে? হ্যাঁ ভাইয়া, বলছি তো। এক্স বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই বরাবর জে, জেড বরাবর কে। তাহলে এটা যদি এভাবে লেখে কেউ, এটা কিন্তু ভুল হবে। কারণ আমরা জানি কি,
এর ডিরেকশন সব মানে লম্ব বরাবর থাকে। তোমার এ সারফেসটা কোথায় আছে? এ সারফেসটা এক যেটা আছে, তাহলে অবশ্যই তার ডিরেকশনটা হচ্ছে ওয়াই বরাবর থাকবে। তাহলে 12 যে হবে না এটা? বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা হবে 12 যে। এখন এই দুটো ডট গুণ করবো। যেহেতু এখানে আই নাই, তাহলে কি হবে? আইটা ভ্যানিশ হয়ে যাবে। যে যে ডট গুণ করলে 1 হয়ে যাবে, তাই 3 × 36, 36 ওয়াই বার। বুঝা গেছে? হ্যাঁ ভাই। এই, ওকে। আচ্ছা, একটা কনসেপ্ট দিতে ভুলে গেছি, মাত্র মনে পড়লো। মনে করো আহ, এটা হচ্ছে তোমার সারফেস। সারফেস দিকে বর যদি চৌম্বক ক্ষেত্র চাই, বি হচ্ছে দিক বরাবর যায়, তাহলে ফাইটা হবে সবসময় কি? পজিটিভ। ঠিক আছে। আবার সারফেস থেকে যখন বের হয়ে আসে, চৌম্বক ক্ষেত্র যখন বের হয়ে আসে, তখন ফাইটা হবে নেগেটিভ। অর্থাৎ ঢুকলে পজিটিভ, বের হয়ে পড়লে কি হয় আমাদের? নেগেটিভ। উল্টা বললাম নাকি? ঢুকলে ও হ্যাঁ হ্যাঁ, উল্টা বলছি, সরি। ঢুকলে হচ্ছে নেগেটিভ হয়, ঢুকলে নেগেটিভ হয়, এটা হচ্ছে পজিটিভ হয়। এটা মাথায় রাখবা আর কি, এটা মাঝে মাঝে আসে এমসিকিউতে। ঠিক আছে, বুঝছো? এতটুকু কোনো সমস্যা থাকলে বলো, যতটুকু পড়াইলাম। আবার ওকে। আচ্ছা, এখন আমরা কি দেখলাম? আমরা এতদিন পড়ছি কি, মানে ওই চ্যাপ্টার 4-এ আমরা কি পড়ছি? চ্যাপ্টার 4-এ আমরা পড়ছিলাম, মনে করো একটা তারের মধ্যে দিয়ে যদি আমরা যাই, আহ, তড়িৎ যাই। ঠিক আছে। আহ, ধরো এই পাশে ব্যাটারিটা আছে, এটা প্লাস, এটা মাইনাস। তো এই পাশে কারেন্ট যাবে, ঠিক আছে। এই পাশে কারেন্ট গেলে, তো আশেপাশে হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র কেমন কেমন সৃষ্টি হবে একটু বলো তো, কোন দিকে যাবে? লিওন, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই নিচে থেকে যদি কারেন্ট যায়, ভাই, বাম থেকে ডান দিকে হবে। বাম থেকে ডানে, মানে এই বরাবর হবে, তাই না? এভাবে যাবে হ্যাঁ আর ভাই। কি। তাহলে এটা কি ঘটনা করছে? এটা হচ্ছে তোমার এখানে এই জিনিসটা কে বলছে? বিজ্ঞানী ওয়ারস্টেড বলছে না? বিজ্ঞানী হচ্ছে ওয়ারস্টেড এই কাজটা বলছে, যে তোমার তড়িৎ, মানে কোথায় যদি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তার হচ্ছে আহ চারপাশে হচ্ছে তোমার কি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর কি। ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি পাই? তড়িৎ শক্তি থেকে আমরা কি পাই? তড়িৎ প্রবাহ পাই। ঠিক আছে। আর তড়িৎ প্রবাহের ফলে আমাদের কি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে আমাদের কি হয়? চুম্বক শক্তি সৃষ্টি হয় আর কি, তাই না? আর ঠিকটা উল্টা কাজ করছে হচ্ছে বিজ্ঞানী কে? ফ্যারাডে কাজ করছে। ঠিক আছে। বিজ্ঞানী ফ্যারাডে বলছে, যদি আমরা মানে পরিবর্তনশীল একটা কি দেই, চৌম্বক ক্ষেত্র দেই। ঠিক আছে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দেই, তাহলে সেখানে একটা কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আর এখান থেকে আমাদের কি হয়? আহ তড়িৎ শক্তি শক্তি পাই আমরা। মানে উল্টা কাজটা করছে আর কি। বিজ্ঞানী ওয়াস্টার কি কাজ করছে? যে তড়িৎ শক্তি থেকে তড়িৎ প্রবাহ করছে, তারপর এখানে আশেপাশে একটা চৌম্বক শক্তি, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র থেকে আমরা চৌম্বক শক্তি পাই। আর বিজ্ঞানী ফ্যারাডে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র থেকে
মানে এখান থেকে কি তড়িৎ শক্তি থেকে চুম্বক শক্তি পাই। আর বিজ্ঞানের ফ্যারাডের ক্ষেত্রে হচ্ছে তোমার চুম্বক শক্তি থেকে তোমার কি পাবো, তড়িৎ শক্তি পাবো আর কি। বুঝছো সেটা? অর্থাৎ আমি যদি জি মনে ভাই, করো, বুঝতে পারছি। এই এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে, এখানে কোনো ব্যাটারি নাই। মনে করো আমি হচ্ছে এই বরাবর একটা দিলাম, এই বরাবর হচ্ছে পরিবর্তনশীল একটা চৌম্বক ক্ষেত্র দিলাম, তো এই বরাবর একটা কারেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে। এখানে যদি আমি একটা গ্যালভানোমিটার লাগাই দিলাম, তাহলে গ্যালভানোমিটার দেখবা বিক্ষেপ হইতেছে আর কি। মানে দুইটাই আসলে সেম, একটা তড়িৎ ক্ষেত্রে প্রভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, হ্যাঁ। আবার এখানে কি চৌম্বক ক্ষেত্রে প্রভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় আর কি। ঘটনা সেমই আর কি। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ফ্যারাডে পরীক্ষাগুলো আমরা একটু দেখে আসি আর কি। আচ্ছা, নিউ লিঙ্ক দিই, টাইম চলে গেছে। পিডিএফ দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ, লিওন? লিওন কথা শুনতে পাচ্ছ? পিডিএফ দেখতে পাচ্ছ? লিওন? আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা আহ দণ্ড চুম্বকের আহ একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ কিনা সবকিছু? তো মিউট আছো? আনমিউট করে রেসপন্স করো। তো এটা হচ্ছে দণ্ড চুম্বকের হচ্ছে তোমার একটা চৌম্বক ক্ষেত্র, মানে এটা হচ্ছে বলরেখাগুলা। তো এটাকে আমরা একটু শর্ট করে লিখবো আর কি এখন থেকে, ঠিক আছে। মনে করো এভাবে লিখবো, পুরো বলরেখা না দেখে জাস্ট এইটুকু আমরা লিখতেছি আর কি। মানে এগুলা হচ্ছে বলরেখাগুলা আহ সাউথ পোলের সাথে মানে মিলে যায় আর কি, সবগুলোই মোটামুটি। তো এই যে বলরেখাটা, এটা যদি আমরা একটা বদ্ধ কুণ্ডলীতে নিয়ে আসি, হ্যাঁ, মনে করো বদ্ধ কুণ্ডলীর এক পাশে আমরা গ্যালভানোমিটার দিয়ে রাখবো, যাতে বোঝা যায় আর কি যে তড়িৎ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের একটা গ্যালভানোমিটার নিয়ে রাখলাম, ঠিক আছে। তো এটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো, মানে এই জনচুম্বকের হাত দিয়ে ধরে মনে করো এই কুণ্ডলীর ভিতরে ঢোকাই দিলাম। ঢোকাই দিলে দেখো প্রথম অবস্থায় হচ্ছে মানে চুম্বক ফ্লাক্স এখানে জিরো জিরো আছে। আর যখন ঢুকাই ফেলছে তখন হচ্ছে আহ, কাছে নিয়ে এসে বললাম, ঠিক আছে। তাহলে একটু কয়েকটা বলরেখা ক্রস করছে, আর কিছু বলরেখা বাইরে আছে। তাহলে দেখো এখানে বলরেখা কয়টা আছে? তিনটা আছে। তাই বলরেখাগুলো কি পরিবর্তন হয়েছে না? লিওন আসছো? হ্যাঁ ভাই, আসছি। তো আমি কি এতক্ষণ বলছি এটা বুঝছো? মানে এখানে হচ্ছে একটা বলরেখা, ধনুচুম্বকের বলরেখা আমরা আঁকছি প্রথমে। তো এটা শর্ট করে এখানে আঁকছি। তারপর একটা দণ্ড, একটা মানে বদ্ধ একটা কুণ্ডলী, ঠিক আছে। এই কুণ্ডলীর মধ্যে হচ্ছে বলরেখা, এই ধনুচুম্বকটাকে আমি এভাবে নিয়ে আসলাম, মানে ডান দিকে নিয়ে আসছি, এই বরাবর নিয়ে আসছি। তো প্রথম অবস্থায় ফ্লাক্স আমাদের জিরো আসছিল, তারপরের অবস্থায় ফ্লাক্স মনে করি তিনটা হয়ে গেছে। তো তিনটা হতে দেখবো কি এখানে যে গ্যালভানোমিটারটা আছে, এটা একটা বিক্ষেপ দিছে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা তো ডান দিকে নিয়ে আসছি, এরপরে ঘটনাটা উল্টা দিকে যদি নিয়ে আসি, মনে করো বাম দিকে নিয়ে আসলাম, ঠিক আছে।
মনে করো এখানে এন, এটা এস, বাম দিকে নিয়ে আসলাম। তো বাম দিকে নিয়ে আসলে মনে করো বড় রেখা এখন একটা আছে, ঠিক আছে। তো বিক্ষেপটা যে এখানে মনে করো ক্লকওয়াইজ দিলে এখানে ঠিক এন্টি ক্লকওয়াইজ দেবে আর কি বিক্ষেপ। যদি ক্লকওয়াইজ দেয় বা এখানে যদি এন্টি ক্লকওয়াইজ দেয়, তাহলে ক্লকওয়াইজ দিবে, মানে উল্টা দিকে বিক্ষেপ দিবে আর কি। বুঝছো? অর্থাৎ ক্যালকুলেটর ভিতরে ভিতরে কি কাঁটাটা নড়াচড়া করবে। আর ভিতরে ঢুকলে ক্যালকুলেটর কাঁটা যে দিকে বিক্ষেপ হচ্ছে, ভিতর থেকে বের হয়ে দিকে নিয়ে আসলে তার ঠিকঠাক উল্টা দিকে বিক্ষেপটা হয় আর কি। বুঝা গেছে? জি ভাইয়া। অর্থাৎ যেহেতু এখানে গ্যালভানোমেট্রিক বিক্ষেপ দেখেছে, অবশ্যই এখানে একটা কি প্রবাহিত হয়েছে, কারেন্ট প্রবাহিত হয়েছে। অবশ্যই এখানে একটা কি কারেন্ট প্রবাহিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই কারেন্টটাকে বলা হয় আবিষ্ট কারেন্ট। কারেন্ট, দেখো প্রথমে হচ্ছে তোমার চুম্বক ফ্লাক্সটা জিরো অবস্থায় ছিল, এরপর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, তিনটা হয়ে গেছে আর কি এখানে চিত্রে। বা এখানে দেখো, এখানে হচ্ছে তোমার একটা হয়েছে আর কি। তো চুম্বক ফ্লাক্সের একটা পরিবর্তন হচ্ছে না? এই চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন থেকে হচ্ছে আমাদের কি একটা আহ কুণ্ডলীতে আবেশ, মানে আবিষ্ট কারেন্ট সৃষ্টি হয় আর কি। বুঝা গেছে? এটাই হচ্ছে তোমার কি ফ্যারাডের প্রথম সূত্রটা ছিল। কি বলছে বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। একটু মানে ব্যাখ্যা করো তো। প্রথম ক্ষেত্রে আমরা ওই যে দ্বন্দ্ব চুম্বকটাকে আর কি এই যে তড়িৎ কুণ্ডলীর ভিতরে নিয়ে আসলাম, তাই আর কি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে বাম পাশে নিয়ে আসলাম, মানে বাইরে নিয়ে আসলাম, তাই আবার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে ওইটা আর কি, ওইটার বিপরীত, আগেরটার বিপরীত। আর এটাকে বলে আবিষ্ট কারেন্ট। আর এই আবিষ্ট কারেন্টটা সৃষ্টি হয় যে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তনটা হয় ওই যে ওইটার জন্য। গুড, চুম্বকের পরিবর্তন হয় এটার জন্য আর কি। আচ্ছা, এখন তুমি যদি এই মনে করো আহ, এই মানে প্রথম 5 জিরো থেকে ফাইভ যখন থ্রিতে আসলো, থ্রি অবস্থা নিয়ে যে তুমি যদি বসে থাকো, মানে থ্রি থাকলো অনেকক্ষণ, তাহলে গ্যালভানোমেট্রিক বিক্ষেপ হবে? মানে নিয়ে এখানে যা বসে আছি, নড়াইতেছি না আর কি। না ভাই, হবে না তো, এটা তো বারবার নড়ানো লাগবে। বারবার নড়াইতে হবে, কারণ কি এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া লাগবে আর কি। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন না হলে আমাদের কি হয় না, কারেন্ট উৎপন্ন হয় না আর কি। বুঝছো? তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা কেমন লিখতে পারি? প্রথম সূত্রটা হচ্ছে, প্রথম সূত্র লিখতে পারি, কোন বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কোন বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে ওই কুণ্ডলীর চৌম্বকের আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট তড়িৎ চালক সৃষ্টি হয়। তথা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়।
যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে পরিবর্তন হবে, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক শক্তি স্থায়ী হবে। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে যদি কাছে আনি তাহলে কি হবে? কাছে আনি মানে কোনটা কাছে আনবা? আচ্ছা, এটা তো একটু আঁকা দরকার ছিল। ঠিক আছে, দণ্ডচুম্বকটা আর কি কাছে নিয়ে আসলে কি ঘটনা ঘটে? কাছে আনলে মানে এদিকে নিয়ে আসলে আর কি, ডানে দিয়ে আসলে তাহলে কি আমাদের কি বাড়তেছে? ফাই বৃদ্ধি পাচ্ছে না? ফাই বৃদ্ধি পেলে তোমার ডেল ফাই কি হবে? পজিটিভ। আর যদি দূরে নাও, দূরে নিয়ে গেলে হচ্ছে তোমার কি হচ্ছে? আহ ফাই কমতেছে, তাহলে ডেল ফাই হচ্ছে আমাদের কি? নেগেটিভ হইতেছে। এই দুই ক্ষেত্রে আমাদের কি কারেন্টের মান থাকবে। ঠিক আছে, আর যদি স্থির রাখি আমরা, স্থির রাখলে কি হবে? ফাই কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ডেল ফাই কি হবে? জিরো হবে। ডেল ফাই জিরো হলে আই আমাদের কি হবে? জিরো হবে। বুঝা গেছে? বুঝছো? তাইলে আবেষ্ট তড়িৎ প্রবাহের জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র লাগবে, এটা হচ্ছে তার কি প্রধান শর্ত। তাহলে মূল শর্ত কি? মূল শর্ত হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আমাদের লাগবে। বুঝা গেছে? কিসের জন্য? আই এর মান পাওয়ার জন্য। বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফ্যারাডের হচ্ছে আমাদের প্রথম সূত্র আমরা দেখলাম। এখন ফ্যারাডের আরেকটা সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে ওই কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। আর এখানে মান দিছে আর কি। আগের সূত্র হচ্ছে কিভাবে আমরা আবিষ্ট শক্তিটা পাই, ঠিক আছে, অথবা আবিষ্ট তড়িৎ প্রবাহটা পাই, এটা দেখছে। এখানে আমরা মান দেখবো আর কি। আহ আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম দণ্ড চৌম্বকের ক্ষেত্রে আমরা দেখলাম। যদি এর ক্ষেত্রে দেখি, আচ্ছা দ্বিতীয় সূত্র যাওয়ার আগে আমাদের হচ্ছে আরেকটা আহ, জিনিস দেখি আমরা। তোমাকে মনে হয় একটু দেখাইছিলাম, সেটা হচ্ছে
এই ধরো এটা হচ্ছে একটা কুণ্ডলী, একটা কুণ্ডলী, হ্যাঁ। এই বরাবর যদি কারেন্ট ফ্লো হয়, আর এই কুণ্ডলীতে মনে করো এই বরাবর কারেন্ট ফ্লো হলো, তাহলে দুই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্থ পোল সাউথ পোল কোন দিকে হয় একটু আমরা একটু দেখি তো। বলো তো এই প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? দ্বিতীয় চিত্রের চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই বরাবর মনে করো কারেন্ট যাচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, কি হবে? এই যে ভিতর দিয়ে ডুববো, বাইরের দিক দিয়ে বের হবে। কোনটা, প্রথম না দ্বিতীয়? প্রথমটা। গুড। প্রথম হচ্ছে আমাদের ভেতরে ঢুকবে, ঢুকবে, বাইরে দিয়ে বের হচ্ছে। তারপর দ্বিতীয় কোনটা? দ্বিতীয়টা তো বাইরের দিক দিয়ে ডুববো, ভিতর দিক দিয়ে বের হবে। বাইরেতে ঢুকবো, ভেতর দিয়ে বের হবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে চিত্রটা এরকম হবে, এখানে এই বের হবে। পরেরটা হচ্ছে তোমার ভেতরে ঢুকবে, তো বাড়িতে ঢুকবে, ভেতর দিয়ে বের হবে। ওকে। আচ্ছা, তো দেখো প্রথম চিত্রটা হচ্ছে আমাদের, চিত্রটা এরকম না? তো এটাকে আমরা এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে। আর দ্বিতীয় চিত্রটা হচ্ছে এ বরাবর আসছে, এ বরাবর যাচ্ছে, তাহলে এটা হচ্ছে নর্থ পোল। তাহলে নর্থ পোল কি হবে? ডট। সাউথ পোল কি হচ্ছে আমাদের? ক্রস। তো দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ, তো সাউথ পোল বলতে আমরা কি বলতে পারি? ক্লকওয়াইজ। আর নর্থ পোলতে বলতেছি আমরা এন্টি ক্লক ওয়াইজ। মানে এগুলো কারেন্ট হচ্ছে তোমার ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ হচ্ছে আমাদের, তাই না? বুঝা গেছে? তাইলে যদি আমরা একটা কুণ্ডলীকে তো চিন্তা করি, মনে করো এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে দেখো কারেন্টটা কোন দিকে যাবে? এই দিক দিয়ে তুমি তোমার যদি চোখ আছে, চিন্তা করো, তাহলে এই দিকে ক্লক ওয়াইজ দেখতেছো না এন্টি ক্লক ওয়াইজ দেখতেছো? কারেন্টটা, কারেন্টের দিকটা ক্লকওয়াইজ দেখবো এটা। ক্লক ওয়াইজ দেখবা। তাহলে এদিকে ঢুকতেছে না কারেন্টটা, পরেরটা ক্ষেত্রে সেম না, ঢুকতেছে না, পরের ক্ষেত্রে সেম না, ঢুকতেছে না। হ্যাঁ ভাই। তাহলে কারেন্ট না, এটা হচ্ছে তোমার কি চৌম্বক, চৌম্বক ঢুকতেছে ভিতর দিয়ে। অর্থাৎ এদিকে সাউথ, এদিকে নর্থ, অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে যাইতেছে, তাই না? বুঝছো? মানে একটা কুণ্ডলীর ভিতরে, মনে করো একটা কুণ্ডলী আমরা আঁকি, এটা হচ্ছে কারেন্ট ফ্লো দেই কুণ্ডলীর ভিতরে, কারেন্ট ফ্লোর দিকটা হচ্ছে মনে করো এই বরাবর ক্লকওয়াইজ। কুণ্ডলীর ভিতরে এটা হচ্ছে তোমার সাউথ পোল হয়েছে, এটা নর্থ পোল হয়েছে। সাউথ থেকে নর্থের দিকে হচ্ছে কি তোমার কি যাবে? চৌম্বক ক্ষেত্র বলা যাবে। কিন্তু যখন বাইরে আসবে, বাইরে হচ্ছে তোমার কি নর্থ থেকে সাউথে যাবে। কুণ্ডলীর বাইরে হচ্ছে তোমার কি নর্থ থেকে সাউথে যায়, আর ভেতরে হচ্ছে তোমার কি সাউথ থেকে নর্থে যায়। তাহলে আমরা বলতে পারি কুণ্ডলী ক্ষেত্রে আর কি আহ নর্থ থেকে সাউথে যায় হচ্ছে তোমার কি বাইরে, আর সাউথ থেকে নর্থে যায় ভেতরে। বিষয়টা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। তাইলে একটা কুণ্ডলীর ক্ষেত্রে চিন্তা করি আমরা, সুন্দর করে একটা আঁকি। তাইলে এটা মনে করো তার,
তাহলে আহ, আমাদের হচ্ছে নর্থ পোল দিকে ক্রিয়েট হবে, সাউথ পোল দিকে ক্রিয়েট হবে। কেন বলো তো? হ্যাঁ, এখানে শুনতে পাই না আরেকবার। মানে এখানে পাশে নর্থ পোল, এপাশে সাউথ পোল কেন ক্রিয়েট হচ্ছে? আর এই যে ডান হাত বাড়াইলে বুড়ো আঙ্গুল এর দিকে, নর্থের দিকে থাকে এই জন্য। হ্যাঁ, ডান বলে পুরো গোল হতে থাকে। এবার নর্থ পোল সাউথ পোল, তাই ভিতর দিকে কি যাবে? বড় রেখা গুলো যাবে না সাউথ পোল, সাউথ থেকে কিতে নর্থে, আর বাইরে দিকে কি আসবে? বড় রেখা গুলো এই পাশে আসবে না? হ্যাঁ। বুঝছো? আচ্ছা, দন্ডচুম্বকের মতোই সেম, বুঝতে পারছো? দন্ডচুম্বকের মধ্যেও হচ্ছে তোমার কি, আমরা কি দেখছিলাম, নর্থ থেকে সাউথ দিকে আসে না? জি ভাই। এটা নর্থ থেকে সাউথ দিকে আমাদের আসে, কিন্তু ভেতর দিকে কিন্তু সাউথ থেকে নর্থে যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ভেতরে সবসময় সাউথ থেকে নর্থে যাবে, আর বাইরে নর্থ থেকে সাউথে যাবে। বুঝছো? আচ্ছা, তো এটা কেন পড়াইলাম? তাহলে এটাকে আমরা হচ্ছে এই দণ্ডচুম্বকের আমরা আগে এই ফ্যারাডের প্রথম সূত্র কিন্তু আমরা কি এখানে দণ্ডচুম্বক ইউজ করছি। তো অনেক সময় কি করে, দণ্ডচুম্বক না পায়া হচ্ছে তোমার কি কুণ্ডলী ইউজ করা যায় আর কি। বুঝছো? তাহলে একটা কুণ্ডলী যদি আমরা আঁকি, এই এই কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট যেতেছে না, বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না, এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটাকে যদি আমরা আর একটা কুণ্ডলীর মধ্যে নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে আমাদের কি কারেন্ট উৎপন্ন হয়। এটাই বোঝা গেছে? এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি অথবা বাম দিকে নিয়ে আসি, নড়াই কুণ্ডলীর ভিতরে নিয়ে যাই, তাহলে একটা কি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের ফলে এখানে একটা কারেন্ট সৃষ্টি হয় আর কি। বোঝা গেছে? জি এটা ভাই। না বুঝে থাকলে বলো। বুঝতে পারছি ভাই। ওকে, আচ্ছা, তো তো গেল। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমরা দেখি একটু। এই সূত্রের মধ্যে আমরা মান নির্ণয় করবো আর কি। আগের ক্ষেত্রে হচ্ছে কেন উৎপন্ন হয়েছে, এর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করবো। আচ্ছা, চৌম্বক ফ্লাক্সের ঋণাত্মক হারের, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক হারের সমানুপাতিক, মানের সমানুপাতিক লিখছি কেন? হার মানে কি বলতো?
বা কোনো কিছু একক সময়ে যতটুকু হয়ে ওঠে। গুড। অর্থাৎ ডেলটি সময়ে চৌম্বক চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয় ডেল ফাই, ঠিক আছে। তাহলে একক সময়ে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হবে কি হবে, ডেল ফাই বাই ডেল টি না। তাহলে এই যে তড়িৎ চলাচল যে শক্তিটা হবে এটাকে আমরা আহ ই দ্বারা ডিনোট করি। ইটা সমানুপাতিক কি হবে, মাইনাস ডি ফাই বাই ডিটি। এই মাইনাসটা কেন হয় এটা হচ্ছে আমরা লেন্সের সূত্রের সাথে ব্যাখ্যা করতে পারি। তাও তো মনে রাখো মাইনাসটা হয় আর কি, বুঝছো? তো এটাকে আমরা তাহলে শুধু সমানুপাতিক ধ্রুবক দিয়ে উঠানোর চেষ্টা করি। তাহলে কে ইকুয়াল টু মাইনাস কে মাইনাস না দিয়ে মাইনাস কে দিই, নাহলে এটা কনফিউজিং হবে। মাইনাস কে ডি ফাই বাই ডিটি। তো বিজ্ঞানের পরীক্ষা করে দেখছে কে এর মান হচ্ছে 1 আসে। তাহলে এটা হচ্ছে তোমার ডি ফাই বাই ডিটি। এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ চালক শক্তির যে মানটা আছে সেই মানটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা পাই আর কি। বুঝতে পারছো? এটুকু কি বুঝছো? বুঝতে হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তো দেখি তাহলে এই আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা। অর্থাৎ এখানে এন এর মান যদি পরিবর্তন হয় তাহলে ফাই এর মান পরিবর্তন হবে, অর্থাৎ তড়িৎ শক্তির মান পরিবর্তন হবে। এর মান পরিবর্তন হলে ফাই এর মান পরিবর্তন হবে, তড়িৎ শক্তি পরিবর্তন হবে। বি এর মান পরিবর্তন হলে ফাই এর মান পরিবর্তন হবে, তাহলে ই এর মান পরিবর্তন হবে। আবার অ্যাঙ্গেলের মান পরিবর্তন হলেও ই এর মান পরিবর্তন হবে, কারণ ফাই এর মানটা তখন পরিবর্তন হবে আর কি। বুঝতে পারছো? তো ফেরারির দ্বিতীয় সূত্র, তারপর লেন্জের সূত্র, আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করবো আর কি। তো এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত থাক নাকি? ঠিক আছে ভাই। ও, কালকে কখন ফ্রি আছো? ভাই এখন তো সারাদিনই free।